টিভি রক এবং বিতর্ক দুটো জিনিস ত্রিপুরার সঙ্গে একেবারেই প্রাসঙ্গিকভাবে জড়িত। তাই কি ত্রিপুরা ছেড়ে যাওয়া? আমার এখন এজ কত, 20+, মানে 21 হবে। তো এই যে আমার স্টুডেন্ট আছে, অলমোস্ট 20 থেকে 30,000 স্টুডেন্ট আছে, যাদের আমি শেখাচ্ছি একটা কিছু, যাদের আমি একটা কিছু নলেজ শেয়ার করছি যে হ্যাঁ আমি যেটা করছি আমার থেকে এটা শেখো। ভিউজ এবং টাকা দুটোরই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এটা যদি বন্ধ হয়ে যায়, আদৌ তুমি একজন কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে ভিডিও বানাবে কি? আমি কোনোদিন কন্ট্রোভার্সি করিনি, করতেও চাই না। মানে কথার কথা আর কি, মনে করো রাস্তা দিয়ে যেমন আমি অনেক ভিডিও টিডিও দেখেছিলাম যে গোবর খেয়ে নিচ্ছে, এগুলো কি একটা কন্টেন্ট? এগুলো না। প্রথমত আমি কন্টেন্ট ক্রিয়েশনটা স্টার্ট করেছিলাম মনিটাইজেশনের জন্য। প্রথম আমার একটাই ধারণা ছিল যে না, আমি ভিডিও করব, আমার চ্যানেল মনিটাইজ হবে, আমি টাকা কামাবো। তখন আমার থিঙ্কিংটা ছিল, বিকজ তখন আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাই বাজে ছিল যে আমার তখন সেটা ভাবতেই হতো, কিছু করার নেই। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা একটা বিচিত্রময় বা একটু অন্যধর্মী অনুষ্ঠান করতে যাচ্ছি। আজ আমাদের সাথে রয়েছে রাজ্যেরই একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি দেশ বিদেশ ঘুরে এই মুহূর্তে কিন্তু খুব সুনামের সাথে নিজের পরিচিতি রেখেছেন। আমাদের সাথে রয়েছেন রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটার টিভি রক। আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাবো আমাদের পর্দায়। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। সো প্রথমত অনেক অনেক ধন্যবাদ দাদাকে, আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে। তাই তো আজকে আমি অনেক খুশি, কারণ যে জায়গা থেকে আমি আমার শুরুটা করেছিলাম, কন্টেন্ট ক্রিয়েশন হোক বা ভিডিও যা যা করতাম, সে শুরুটা আমি এখান থেকেই করেছিলাম, এই জায়গাটা থেকে, স্কুলটা থেকে শুরু করেছিলাম। আর আজকে আমি এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি, তো এটা আমার জন্য অনেক সৌভাগ্য। থ্যাংক ইউ। টিভি রক এটা নামের সঙ্গে কিন্তু অনেক বৈচিত্র্যময় বিতর্ক, অনেক কিছু জড়িয়ে রয়েছে। এই সেলিম থেকে টিভি রক কিভাবে আসা, কতটা প্রতিকূলতা ছিল আপনার জীবনে, এই বিষয়টা যদি তুলে ধরেন এই মুহূর্তে। সেটার জন্য আমার কতটুকু কি করতে হয়েছে সেটা ত্রিপুরার মানুষরাই জানে, কতটুকু কি বাধা পার করে আজকে আমি এই জায়গায়। সো অবশ্যই ত্রিপুরার অনেক মানুষ আমাকে সাপোর্ট করে, ঠিক আছে। কিছু মানুষ হয়তো আমাকে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে ভালো পায় না, আর অনেকে আছে যারা সাপোর্ট করে, তো তাদের জন্য আজকে আমি এই জায়গায়। আপনার এই মুহূর্তে তোমার বিলাসবহুল জীবন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, তুমি ঘুরছো দেশ বিদেশের নানা প্রান্তে। সোর্স অফ ইনকামটা কি যদি বলো? সোর্স অফ ইনকাম দেখো, প্রথমত আমি স্টার্ট করেছিলাম কন্টেন্ট ক্রিয়েশন, যেখানে আমি ফানি ভিডিও বানাতাম, মানুষকে হাসাতাম। আর তখন টাইমে যখন আমি স্টার্ট করেছি, তখন কিন্তু ফেসবুক, ইউটিউবের আর্নিং খুব ভালো ছিল। মানে লাইক এক এক ভিডিও যদি মিলিয়ন যেত, মানে অনেক টাকা দিত, যেটা দিয়ে অনেক ভালোভাবে চলা যেত। বাট এখনকার দিনে কন্টেন্ট ক্রিয়েশনে মানে লাইক ইউটিউব বলো, ফেসবুক বলো, ইউটিউবের আর্নিংটা তাও ঠিক আছে, ফেসবুকের আর্নিংটা খুব কমিয়ে দিয়েছে। যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছো বা যারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন করছো তারাই জানো। সো আমি তখন কন্টেন্ট ক্রিয়েশনেই ঢুকেছিলাম। কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সাথে আমি একটু ট্রেডিংকেও ফোকাস করতাম তখন, যেটা আমার পাবলিকলি ছিল না। তখন থেকে আমার একটু মানে ঘাটাঘাটি করার অভ্যাস আর কি, যে ইনকাম সোর্সটা কীভাবে বাড়াবো। মানে আমি একটা ইনকাম সোর্সে স্থায়ী থাকতে চাই না, আমি চাই লটস অফ ইনকাম সোর্স। মানে এখান থেকেও ইনকাম করতে পারছি, ওখান থেকেও ইনকাম করতে পারছি, এখান থেকে না হচ্ছে, ওখান থেকে না হচ্ছে, তো এরকম কিছু আর কি। তো আমি তখনই একটু ট্রেডিংয়ের প্রতি ঘাটাঘাটি করতাম, দেন ট্রেডিংও করতাম তখন থেকে। সো মাঝখানে প্রচুর লস টস খাওয়ার পর আজকে মোটামুটি একটা ভালো জায়গায়। বাট হ্যাঁ, আমারও লস হয়, মানে এখন একটু প্রফিটটাই বেশি হয় আর লসটা কম হয়, আর আগে লসটা বেশি হতো, প্রফিটটা কম হতো, তো এরকম আর কি। এভাবে আমি ট্রেডিংয়ে ঢুকলাম। একেবারে আরেকটা বিষয় যদি জানতে চাই, এই যে তুমি ভাইরাল হয়ে কাজ করছো, এই তোমাদেরকে দেখে যারা নবপ্রজন্ম এই কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, তারা কি কোথাও বিপজ্জনক ভাবে সামনের দিকে আসছেন না তো, বা কোথাও লাভজনক কিনা এই কন্টেন্ট ক্রিয়েশন? দেখো, মেন ম্যাটারটা হচ্ছে যদি কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকে থাকে, তাহলে ম্যাটার করছে যে টপিকটা কি। ও ভালো একটা টপিক নিয়ে যদি আসে কন্টেন্ট ক্রিয়েশনে, তাহলে অবশ্যই সাকসেস পেতে পারে। কোনো কিছু 100% শিওর না। আমি যখন স্টার্ট করেছিলাম, আমি কিন্তু শিওর ছিলাম না যে আজকে আমি এভাবে ঘুরতে পারবো, বা মানে নিজের যেটা ইচ্ছা সেটা করতে পারবো, যা মন চাইছে তাই করতে পারবো। এটা কিন্তু আমারও তখন আমি ইমেজিনও করিনি। তো আজকে সবই হচ্ছে মানে মানুষের সাপোর্ট, নিজের ভাগ্য, যেটাই বলো। আর হ্যাঁ, নিজেও অনেক কষ্ট করেছি, আর যারা কাছের মানুষ ছিল, মানে পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আর আমার গ্রামের কথা কি বলবো ভাই, মানে কেউ সাপোর্ট করুক আর না করুক, আমার গ্রামের সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে, যেটা মানে বললেও কম হয়ে যাবে আমার জন্য।
অনেক সাপোর্ট করেছে গ্রামের মানুষ আমাকে, তাই বলে আজকে আমি এই জায়গায়। একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে সেলিম, আর তোমার যে এই জার্নিটা তাতে করে এখনো তোমার যখন গ্রামে আসো মানুষের সঙ্গে সম্পর্কটা কিরকম থাকে? সবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। আমি যতবারই গ্রামে আসি, আমার এমনিতে তো গ্রামে আসাটা খুব কম হয়, 3-4 মাসে একবার আসি। যেমন জানেন তো রিসেন্ট আমি ছিলাম দুবাইতে, ছিলাম অনেক দিন, দেন দুবাই থেকে এসেছিলাম ব্যাংককে, দেন ব্যাংকক থেকে কলকাতা এসেছি, কলকাতা থেকে আবার ত্রিপুরা আসলাম। তো আসাতে সবাই আসলো আমার বাড়িতে, এসে আমাকে জিজ্ঞেস করে কেমন কাটলো, মানে সবাই আমার সাথে খুব ভালো, আর সবাই আমাকে খুব খুব ভালোবাসে এবং সম্মান করে। আমি ছোটো হলে কি হয়েছে, মানে আমি তো ছোট বয়সে অনেকের থেকে, আমি ছোট হলেও বড় বড় মানুষ আমাকে অনেক সম্মান করে। মানে আমি এটা থেকে আমি লাইক আমি এক্সপ্লেন করতে পারবো না যে কতটা আমি হ্যাপি বা কতটা প্রাউড ফিল করি এই ব্যাপারগুলোর জন্য। অনেক নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা ভাইরাল বা ভিউজের জন্য যে কোনো টপিককে বেছে আর নোংরামো বলো বা সোশ্যাল মিডিয়াতে যা খুশি তাই করা, এই বিষয়টাকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে কিভাবে প্রাধান্য দিচ্ছ? আমি বলবো যে কোনো টপিক বেছে নিলে হয় না। মানুষের এখন দেখো, মানুষের কোনটা প্রয়োজন। তোমার যদি মনে হয় যে তুমি মানুষকে হাসাতে পারবে, অবভিয়াসলি মানুষের হাসাটাও কিন্তু প্রয়োজন। তো তুমি যদি ভাবো যে মানুষকে হাসাতে পারবে, হাসাও, বাট ভালো কিছু করে, এরকম না। যেমন অনেক কিছু আছে কন্টেন্ট ক্রিয়েশন, একটা এক্সাম্পল দিই, আমি কারোর নাম মেনশন করবো না, আমি কোনোদিন কন্ট্রোভার্সি করিনি, করতেও চাই না। মানে কথার কথা আর কি, মনে করো রাস্তা দিয়ে যেমন আমি অনেক ভিডিও টিডিও দেখেছিলাম যে গোবর খেয়ে নিচ্ছে, এগুলো কি একটা কন্টেন্ট? এগুলো না, ভালো একটা কিছু বেছে নেওয়া দরকার যেটাতে হয়তো মানুষকে হাসাবে বা মানুষকে মোটিভেট করবে বা মানুষকে রাস্তা দেখাবে কীভাবে কী করতে হয়। যে কোনো একটা ভালো টপিক বেছে নাও। আর যদি বলি ফিমেলদের কথা, এখন ওটা নিয়ে আমি কী বলবো, এখন আমি কিছু বললে বিবাদ হয়ে যাবে। আরেকটা বিষয়, ভিউজ এবং টাকা দুটোরই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এটা যদি বন্ধ হয়ে যায়, আদৌ তুমি একজন কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে ভিডিও বানাবে কি? হ্যাঁ, অবভিয়াসলি আমি ভিডিও বানাবো। দেখো, প্রথমত আমি কন্টেন্ট ক্রিয়েশনটা স্টার্ট করেছিলাম মনিটাইজেশনের জন্য। প্রথম আমার একটাই ধারণা ছিল যে না, আমি ভিডিও করব, আমার চ্যানেল মনিটাইজ হবে, আমি টাকা কামাবো। তখন এর থিঙ্কিংটা ছিল, বিকজ তখন আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাই বাজে ছিল যে আমার তখন সেটা ভাবতেই হতো, কিছু করার নেই। তো আমার মনিটাইজেশনও হলো, আমি টাকাও কামালাম ভালো কন্টেন্ট ক্রিয়েশন থেকে, মনিটাইজেশন থেকে। দেন ধীরে ধীরে দেখলাম যে মনিটাইজেশনের ইনকামটা আছে এটা খুব কমিয়ে দিয়েছে। যারা, আমি তো বললাম, যারা কন্টেন্ট ক্রিয়েশনে এখনও আছে, ভালো বড় কন্টেন্ট ক্রিয়েশন করছে, আমার থেকে আরও বড় বড়, আমার থেকে আরও ভালো ভালো, তো তারাই জানে যে এখন ফেসবুকে না কোনো আর্নিং নেই ভালো। মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, 1000 টাকা দিতে কষ্ট হচ্ছে ফেসবুকের। আর ইউটিউবে তাও মোটামুটি ঠিক আছে, চলে, ইউটিউবটা মানে চলা যায়। তো মনিটাইজেশন যদি বদ্ধ করে দেয়, আমি স্টিল কন্টেন্ট ক্রিয়েশনে থাকবো। শুধু কন্টেন্ট ক্রিয়েশনটা শুধু আমাকে টাকা দেয়নি, আমাকে এমন একটা নাম দিয়েছে, সেলিম থেকে টিভি রক যে নামটা দিয়েছে, এটা মানে এটার জন্য আজকে আমি খুব খুব প্রাউড ফিল করি। ইভেন অনেক মানুষ আছে আমার জন্য, ওরাও এখনও প্রাউড ফিল করে, বা আমার ফ্যামিলিও অনেক প্রাউড ফিল করে, আমার ফ্যামিলিও এখন প্রচুর হ্যাপি আছে। ঠিক আছে, শুধু মনিটাইজেশনের জন্য যে টাকা কামিয়ে আমি ফ্যামিলি চালাচ্ছি ওরকম না, আমি অনেক সাপোর্ট পেয়েছি অনেক দিক দিয়ে। যেমন আমার কোনো এখন বিপদ হলে আমাকে সবাই চিনে যায়, হেল্প করে, মানে পাশে আসে, দাঁড়ায়। আর যদি বলি মানে এখন যারা মনে করো শুধু ইনকামের জন্য লাইক মনিটাইজেশন করে আর্নিং করবে, ওই ধান্দায় আছো, ওরকম কোনো ব্যাপার না। দেখো, তুমি যদি তোমার ফেমের কথাটাও ভাবো, মানে লাইক তুমি যদি ভাবো যে তুমি একটু ফেমাস হবে, ফেম কামাবে, ফেমাস হলে ফেম কামালেও কিন্তু টাকা অটোমেটিক চলে আসে, সেটা জানো। শুধু মনিটাইজেশন থেকে কামাতে হবে সেরকম কোনো ব্যাপার না। তুমি যদি নিজের একটা ব্র্যান্ড ভ্যালিউ করো, লাইক তোমার ফেসটা সবাই চেনে, তোমাকে অন্যান্য বড় বড় ব্র্যান্ড এসে অ্যাপ্রোচ করবে যে এত টাকা দিচ্ছি, আমাদের ব্র্যান্ডটা প্রমোশন করো। তো শুধু মনিটাইজেশন থেকে কামাতে পারবে সেরকম কোনো ব্যাপার না কিন্তু। আর যদি মনিটাইজেশনে আসাই এখন এসে থাকো, তাহলে আমি বলবো আশা ছেড়ে দাও, কারণ মনিটাইজেশনে এখন অত ইনকাম নেই। শুধু একমাত্র ফাইন্যান্সিয়াল ইউটিউবাররা কামাচ্ছে, যারা মানে ট্রেডিং লাইনে আছে তারাই কামাচ্ছে ভালো। মানে আমি সত্যি বলছি, আমি ভালো কামাচ্ছি। তো এটাই। টিভি রক এবং বিতর্ক দুটো জিনিস ত্রিপুরার সঙ্গে একেবারেই প্রাসঙ্গিকভাবে জড়িত, তাই কি ত্রিপুরা ছেড়ে যাওয়া? না না না, আমি সেই জন্য ত্রিপুরা ছাড়িনি, এটা পুরোটাই ফলস নিউজ। হ্যাঁ, হয়তো আমি মাঝে মধ্যে লাইক একটু ইমোশনালি হয়ে বলে দিয়েছিলাম যে আমি ত্রিপুরা ছেড়ে দিয়েছি বা কিছু, হোয়াট এভার। আমার সাথে অনেক কিছু ঘটেছিল, যারা বললাম তো ত্রিপুরার মানে বেশিরভাগই মানুষ জানে আমার সাথে কি ঘটেছিল, কীভাবে কি ফাঁসানো হয়েছিল, যেগুলো আর আজকে যে এত বছর হয়ে গেল, 3-4 বছর, এখন অবধি কোনো প্রমাণ হয়নি যে সত্যি কি তখন আমি এগুলো করেছিলাম কিছু, এখন অবধি কিন্তু প্রমাণ হয়নি। এখন সবাই জানে যে কোনটা সত্য কোনটা মিথ্যে ছিল, ঠিক আছে। নাহলে তো এতদিনে এত কিছু প্রমাণ হয়ে যেত, আর আজকে আমি এই জায়গাটায় থাকতামও না।
একটা রেপিস্ট বা একটা ড্রাগস ডিলার বা যাই হোক আরও অনেক অনেক নাম উঠেছিল ভাই, জানি না একটা মানুষ একদিনে এত দোষ কীভাবে করে। তো ওইগুলোর এখন অবধি প্রমাণ হয়নি, যদি প্রমাণ হয়ে যেত আজকে আমি এই জায়গায় থাকতাম না, আমি নিজেই জানি। ওই দিন যারা তোমার বদনামে ছিল বা তোমার পেছনে ছিল, আজকে তাদের সঙ্গে দ্বিতীয়বার মুলাকাত হয় কিনা, বা তারা আজকের দিনে টিভি রক্ষে কিভাবে দেখছে? সত্যি কথা বলতে তখন যারা আমার পেছনে ছিল বা আমার বিরুদ্ধে কিছু করেছিল বা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, একদম সিরিয়াসলি বলবো তো ওদের আমি চিনিই না এখন। মানে কে ছিল এক্সট্রা যেটা আমি কাউকেই চিনি না। তখন হয়তো একটু কিছু ফেসগুলো মনে ছিল, এখন আমি কাউকেই চিনি না যে কে আমার পেছনে কী করেছিল। হ্যাঁ, এক দুজন মানুষকে হয়তো মনে আছে, বাট আমি ওদের প্রতি কোনো হেটও দিতে চাই না, আর চাই না ওদের কোনো ক্ষতি হোক। কারণ ওরা আমার ক্ষতি করেছে, তাই বলে আমি ওরা যেটা করেছে রিটার্ন থরে না আমি এটা করবো। ওদের উপর থেকেই যেটা বলে আর কি, উপরওয়ালাই দেখবে সব, ওটাই হবে আর কি, ওদের উপরওয়ালাই দেখবে, আমার দেখতে হবে না। আমি আমার জিনিসগুলো নিয়ে আমি ঠিক আছি, মানে আমি আমার সব কিছু নিয়ে ঠিক আছি, আমার ফ্যামিলি ভালো থাকছে, আমি ভালো আছি, আমি আমার মতো এনজয় করছি, আমার ফ্যামিলিরও কোনো টেনশন হচ্ছে না কোনো কিছু নিয়ে, সব কিছু নিয়ে ওরা হ্যাপি। তাহলে আমি আর কেন এসব নিয়ে কথা বাড়াতে যাব? যেটা হয়েছে হতে দাও, আর কি করব। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে সেলিম উঠে এসেছে, বর্তমানে সেলিম পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যের দিন কাটাচ্ছে। আগামী দিনে পরিবারকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে তোমার? হ্যাঁ, আমি চাই, দেখো আমি শুধু আমার মানে আমি যা কাজগুলো করছি আমি সবসময় কেন, দেখো যেটা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েশন, ট্রেডিং, আমার কিন্তু ইনকাম সোর্স এখন ওই দুটোই না শুধু, আমার আরও অনেক ইনকাম সোর্স আছে, অনেক বিজনেসেস আছে যেগুলো আমি কলকাতাতে অফলাইনে রানিং করছি, যেগুলো আমি এখনও সোশ্যাল মিডিয়াতে রিভিল করিনি। হয়তো একটা সময় আসলে আমার যদি মনে হয় আমি রিভিল করবো, বাট এখন আমি রিভিল করছি না কোনো কিছুই। সো সত্যি বলতে আমি আমার ড্রিম লাইফ কাটাচ্ছি, ঠিক আছে, যেটা আমার ড্রিম ছিল ওই লাইফটাই আমি কাটাচ্ছি। বাট বলে না মানুষের স্বপ্ন কোনো দিন শেষ হয় না। আমি আমার যা করার সেগুলো তো করলাম, আমি আমার যেটা করার আমি সেটা তো করছি। আর আমার একটাই মোটিভ ভাই, আমার ফ্যামিলি মেম্বার সব কটা স্বপ্ন যাতে পূরণ হয়, সবার স্বপ্ন যাতে আমিই পূরণ করি। আমার স্বপ্ন তো আমি পূরণ করছি, ওদের স্বপ্নটা যেন আমি পূরণ করি, মা বাবা ভাই মামা মামি সবার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি, ওটাই আমার টার্গেট। আর সামাজিক দিক থেকে যদি টিভি রককে দেখা হয়, পরিবারের সাথে সামাজিক দৃষ্টিকোণে তোমার ভাবনা কি রয়েছে আগামী দিনের জন্য? হ্যাঁ, অবভিয়াসলি আমার এরকম অনেক কিছু করার প্ল্যান আছে। যেমন আমি এখন বললাম আমার পরিবারের কথা, আমি চাই যে আমার প্রপার সব কিছু সেট করে দেন, আমি আবার কিছু একটা করব, মানুষের জন্য কিছু করব। এমন না যে আমি এখন কিছু করছি না। হ্যাঁ, হয়তো এক দুবার আমি এক দুটো ভিডিও পোস্ট করেছিলাম, বাকি আমার থেকে আমার যতটুকু সম্ভব হয় একটা সাধারণ মানুষের হেল্প করার, আমার যদি মনে হয় যে না আমি পারবো, আমি অবভিয়াসলি আমি করি অলওয়েজ। আমি চাই যে আমার একটা ছোট্ট জিনিস দিয়ে যদি একটা মানুষের বড় একটা হেল্প হয়, আমি অবশ্যই করব, আর আমি করিও। তো এটা করতে আমি কোনো দিন করব না। আমি সবাইকে বলবো, তোমাদের যদি মনে হয় যে ছোট্ট একটা জিনিস দিলে তোমার কোনো কিছু হবে না, অবশ্যই মানুষটার হেল্প করো। বা তোমার ভাই বিশ্বাস করো, ওটার মতো শান্তি আর কিছু নেই। তুমি যখন একটা মানুষের হেল্প করবে না, তখন তুমি বাড়িতে গিয়ে ভাববে, আরে আজকে আমি এই জায়গায় আছি, আজকে আমার জন্য একটা মানুষের এত বড় একটা হেল্প হলো, তোমার নিজের একটা প্রাউড ফিল হবে, মানে ভিতর থেকে একটা শান্তি ফিল হবে। তো মানুষের হেল্প করো, আমি বলবো আমার যতটুকু সম্ভব আমি করবো। আরও একটা বিষয়, বর্তমান প্রজন্মে দেখা যাচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, যাদের পরিচিতি ব্র্যান্ড ভ্যালু আছে, তুমি যেটা আগে বললে, তারা কিন্তু সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করছে। আগামী দিনে টিভি রকের এরকম কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা? না, সত্যি দেখো, প্রথমত আমি রাজনীতি নিয়ে অতটা দেখি না, বা রাজনীতি ব্যাপারে আমি খুব কম বুঝি সত্যি বলতে। বাট হ্যাঁ, তাও এটা বলবো, যে সরকারি আসুক, যে রাজনীতি মানে বর্তমানে চলুক বা ফিউচারে আসবে, যে আসুক, আমি চাই সাধারণ মানুষের জন্য সহযোগিতা করে, বা যারা সাধারণ মানুষ আছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে শুরু করে, মানে সবাইকে যেন সমান চোখে দেখে আর সবার জন্য হেল্প করে। আমি এটাই চাইবো, যে রাজনীতি আসুক। আর আমি পার্সোনালি যদি বলি, আমি কোনো রাজনীতির সাপোর্টে বা মানে কোনো দিন এসব নিয়ে কথা বলিনি, কারণ আমি এসব নিয়ে খুব কমই বুঝি। এবার ইন ফিউচার যদি মনে হয় যে না আমি পারবো রাজনীতি নিয়ে, আমি বুঝতে পারি, তাই আমি দুটো কথা বলবো রাজনীতি নিয়ে, তখন আমি অবশ্যই রাজনীতি নিয়ে কথা বলবো। যখন আমার মনে হবে যে না আমি বুঝি রাজনীতি নিয়ে, বা আমি মানুষকে বোঝাতে পারবো, বলতে পারবো কিছু একটা, তখন আমি রাজনীতি নিয়ে অবশ্যই কথা বলবো। বাট এখন আমি এসব নিয়ে খুব কম মানে সাইডই আছি। এখন আমি শুধু আমার একটাই টার্গেট, ভাই আমি আমার ফ্যামিলি নিয়ে পড়ে আছি, আর আমার কীভাবে বেটার করা যাবে আমার ফ্যামিলির লাইফ, দ্যাটস ইট। আর একটা বিষয়, প্রাসঙ্গিকতা, যারা পড়াশোনা করেন, তোমার পড়াশোনার দৌড় ত্রিপুরা রাজ্যবাসী জানে, বা যারা কাছের মানুষজন তারাও জানে। এই পড়াশোনার বাইরে গিয়েও কোথাও জীবনে সেটেল হওয়া যায়, এই বিষয়টা তোমার মধ্যে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন সাধারণ মানুষ। তুমি কি বলবে আগামী প্রজন্মের জন্য? দেখো, পড়াশোনাটা কিন্তু অনেক দরকার। এরকম না যে আমি কোনো
এরকম না যে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমি পড়াশোনা ছাড়ার পেছনে অনেক বড় একটা রহস্য আছে, তাহলে আমি এখনও হয়তো পড়াশোনা করতাম। আমি ক্লাস 12 অবধি পড়লাম, ঠিক আছে। আমি সত্যি বলতে আমার পড়াশোনার প্রতি অনেক মন ছিল। ইভেন আমার যেমন রেজাল্ট দিত, আমার মার্কসও অনেক ভালো আসতো। ইভেন আমি আমার মার্কশিট আমি একবার রিভিল করেছিলাম ভিডিওতে। তো যেটা আসতো আমি সেটাতে অনেক হ্যাপি ছিলাম যে না আমার ভালো মার্কস আসছে, আমি পড়াশোনায় একটু ভালো ছিলাম। আমার ফ্যামিলিও দেখতো না পড়াশোনা ভালোই করছি, ফ্যামিলি থেকেও ফুল সাপোর্ট যে পড়াশোনা কর। একটা বিপদে পড়ে একটা সমস্যায় পড়ে আমি না আমার ফ্যামিলি থেকেই বললো যে হ্যাঁ হয়তো যে কোনো একটা কিছু কর, যত এত কিছু হচ্ছে পারছিস না, দেখলেন তো কী হয়েছিল। তো এই জন্যই আমি ছেড়ে দিয়েছি। বাট যারা এখন পড়াশোনা করছে আমি বলবো ভাই পড়াশোনা করো, পড়াশোনার সাথে সাথে যদি কিছু করতে চাও তাহলে করো, পড়াশোনা ছেড়ে অন্য কিছু তো ডাইরেক্ট ঢুকে যেও না। কারণ কোন রিস্কে নেবে, এখনকার দিনে সব কিছুতেই রিস্ক। তুমি কন্টেন্ট ক্রিয়েশনে আসবে, তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে 1 বছরে তুমি উঠে যাবে, 5 বছরে তুমি উঠে যাবে, গ্যারান্টি দিয়ে কিছুই বলতে পারবো না। সব হচ্ছে কপাল আর নিজের ট্যালেন্ট। আর এখনকার দিনে কিন্তু ট্যালেন্টেরও কিন্তু ফল পেতে পেতে বছর কি বছর লেগে যায়। তাই আমি বলবো যেটাই করো, যদি কন্টেন্ট ক্রিয়েশন করো পড়াশোনার সাথে সাথে করো, আর যদি পড়াশোনা ছেড়ে ঢুকতে চাইছো আমি বলবো না এটা করো না, পড়াশোনাটা মাস্ট রাখো। একেবারেই শেষের দিকে যাচ্ছি, টিভি রকের অ্যাপ্রক্স ইনকাম কত? দেখো আমার অ্যাপ্রক্স ইনকাম আমি এটা তো রিভিল করতে পারবো না। আর প্রথমত মোটামুটি যারা এমনিতে ট্রেডিংয়ে আছে বা প্রথমত আমার ইনকাম সোর্স বললাম তো অনেক কটা আছে, ঠিক থাকে না, কখন কোনটাতে লস হয়ে যায়। তো একটা স্টেবল ইনকাম আমার কিছুই নেই। যেমন আমি যে ইনস্টাগ্রামে অনেক লাইফস্টাইল দেখাই, অনেক সময় আমি অনেক ব্র্যান্ডও প্রমোট করি, তো ব্র্যান্ড থেকেও আমাকে অনেক পেমেন্ট করে অনেক সময়, আর নিজে থেকে ট্রেডিং করে যা কামাই। আর ইভেন যারা আমার স্টুডেন্টও আছে প্রচুর, মানে আমি সত্যি বলতে আমি এটা অনেক প্রাউড ফিল করি। আমার এখন এজ কত 20+, মানে 21 হবে। তো এই যে আমার স্টুডেন্ট আছে অলমোস্ট 20 থেকে 30 হাজার স্টুডেন্ট আছে, যাদের আমি শেখাচ্ছি যাদের আমি একটা কিছু নলেজ শেয়ার করছি যে হ্যাঁ আমি যেটা করছি আমার থেকে এটা শেখো। 30 থেকে 40 হাজার স্টুডেন্ট আছে আমার। তো এটার জন্য আমার খুব সিরিয়াসলি বলছি খুব ভালো ফিল হয় যখন আমি ওদের ফ্রিতে কিছু একটা শেখাচ্ছি, ফ্রিতে কোনো টাকা ছাড়া আমি কিন্তু ওদের একটা নলেজ শেয়ার করছি। তো ওরা আমাকে খুব ভালোবাসে, তো এটার জন্য ভাই আমি খুব খুশি। আর যদি বলে আমার ইনকাম সোর্স, যেটা বললাম অনেক কটা ইনকাম সোর্সই আছে। এবার কীভাবে বলি, কামাই, ঠিক আছে, ঠিকঠাক কামাই, যেটা দিয়ে আমি কোনো একটা ক্লু দিয়ে বুঝিয়ে দাও। বুঝিয়ে দেবো। আমি দুবাইতে ইজিলি আমি পুরো ফ্যামিলি নিয়ে শিফট হয়ে আমি দুবাইতে থাকতে পারবো, চলতে পারবো। দুবাইতে থাকার জন্য কীরকম কী খরচা যায় তোমরা জানো অবশ্যই। এই ট্রেডিং থেকে যারা তোমার থেকে শিখছে তারাও কি আদৌ কোথাও কামাতে পারবে? হ্যাঁ অবভিয়াসলি কামাচ্ছে। আমি সত্যি বলবো ট্রেডিং থেকে যারা আমার থেকে শিখে ট্রেডিং করছে তারা কামাচ্ছে। আর এটা বলবো না যে তারা শুধু কামাচ্ছে, লস করেনি এরকম না। দেখো লস তো আমিও করেছি, আমি লস করে শিখেছি, ঠিক আছে। তো তারাও অবশ্যই মাঝে মধ্যে ওদের ভুলে লস করবে বা আমার ভুলে কোনো একটা লস করবে, লস থেকেই শিক্ষা হয়। বাট আমি ওদেরকে এরকমভাবে নলেজটা শেয়ার করি, ওদের যদি লসও হয় এরকম লস হয় যেটাতে ওদের কিছু যায় আসবে না, ঠিক আছে। একটা লসের দুটো হয় না, একটা হচ্ছে কি সব লস হয়ে গেছে আমার যত কিছু ছিল, আর একটা হচ্ছে কি আমার একটা জিনিস লস হয়েছে যেটাতে আমার কিছু যায় আসবে না, তো ওদের ওই লসটাই হয়। তো ওদের আমি এরকমভাবেই গাইড করি। আর ট্রেডিংয়ে তো জানো, দেখো প্রথমত অনেকে মানে আমি ত্রিপুরার কথাই বলছি, বা ত্রিপুরার কি এখনও অনেক স্টেটে অনেক জায়গায় ট্রেডিংটাকে এখনও কেউ সেভাবে নিতে পারেনি। কারণ যেমন আমি কি যেন আমার কমেন্ট বক্সেই দেখবে অনেকে বলে ট্রেডিং জোয়া, ট্রেডিং এটা, ট্রেডিং ওটা। তো আমি ওদের একটা কথাই বলবো, দেখো আমার মানে এখনও ট্রেডিংয়ের ব্যাপারে ভালো করে রিসার্চ করো। ট্রেডিং কোনো জোয়া না, কোনো কিছু না ভাই, ট্রেডিং একটা বিজনেস, সব কিছুতেই লস লাভ আছে, বিজনেসও লস লাভ আছে, ট্রেডিংয়েও লস লাভ আছে। তো ওটাকে ডাইরেক্ট জোয়া বলাটা ঠিক না। যারা বোঝে না তারা হয়তো এসব বলে, বাট যারা বোঝে তারা এসব নিয়ে ঘাটাঘাটি করে। আমিও কিন্তু অনেক কিছুই ভাবতাম, ধীরে ধীরে তো মানুষ বোঝে, ভুল করতে করতেই তো শিখে। তো যারা এখনও স্টিল মনে করো যে এটা একটা ভুলভাল কোনো কিছু না, ভাই ভুলভাল কিছু না। আমি বলবো তোমরা 3-4 বছর আগে শেখো, শিখে দেন তোমরাও কিছু একটা করো, দেন তোমরাও বলবে না তখন আমরা ভুল ছিলাম, এখন আমরা ঠিক। একেবারেই জীবনের লস এবং লাভ দুটি প্রাসঙ্গিক দিক কিন্তু রয়েছে। এই দুটো প্রাসঙ্গিক দিককে প্রাধান্য রেখেই জীবনে চলার পথে চলছেন। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ত্রিপুরায় পরিচিতি লাভ একসময় ছিলেন, কিন্তু তিনি আজ দেশ বিদেশের গণ্ডি ছাড়িয়ে তিনি কিন্তু ভালো ইনকাম করছেন, রোজগার করছেন, এবং আগামী দিনে যারা প্রজন্ম রয়েছেন তাদের প্রতিও ভালো বার্তা রেখেছেন। আজকের মতো লোককথার এই বিশেষ অনুষ্ঠান এখানটাই সমাপ্তি করছি। শুভরাত্রি।